সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে চলতরিত অধ্যায়ের চতুর্থ পর্বের আলোচনা আমরা শুরু করতে চলেছি। এই পর্বে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো 1. তড়িৎ চুম্বকত্ব, 2. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ও দক্ষিণ মুষ্টি নিয়ম, 3. বিভিন্ন আকারের তড়িৎ পরিবাহীর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, 4. তড়িৎ পরিবাহীর উপর চৌম্বক ক্রিয়া, 5. বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরও ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে আমরা তড়িৎ চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। এখানে তড়িৎ চুম্বকত্ব লেখা আছে ওস্টেডের পরীক্ষা। তড়িৎ চুম্বকত্ব কি? তড়িৎ চুম্বকত্ব কথাটা আসে তড়িৎ আর চুম্বক থেকে। তো এইখানে বুঝতে হবে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে কিছু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো সেইটা হচ্ছে তড়িৎ চুম্বকত্বের শুরু। তো ওস্টেডের পরীক্ষা কি ছিল? ও বিজ্ঞানী ওস্টেড পরীক্ষা করে দেখান যে কোনো পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয় তখন যদি আমি তার পাশে কোনো চৌম্বক পদার্থ রাখি তাহলে তার উপর কিন্তু প্রভাব পড়ে। মনে করো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার পাশে একটা চৌম্বক শলাকা রাখা আছে, তাহলে সেই চৌম্বক শলাকা সাধারণত উত্তর আর দক্ষিণ মেরুর দিক করেই থাকে, কিন্তু তার উপর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে বা পাশ দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে কিন্তু চৌম্বক শলাকার বিক্ষেপ ঘটে। সেটাই পরীক্ষার মাধ্যমে ওস্টেড বুঝিয়েছিলেন। তার জন্য আমরা একটা ছবি দেখে নেব, সেখানে আমরা সহজে ব্যাপারটা বুঝতে পারবো। এইখানে এই ছবির দিকে তাকলে আমরা কি দেখতে পাচ্ছি? তড়িৎ চুম্বকত্ব ওস্টেডের পরীক্ষায় ছবি। প্রথম ছবিতে এখানে দেখা হচ্ছে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে ওপর থেকে নিচের দিকে। এই যে ওপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এ থেকে বি এর দিকে, এবং এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে এই যে এটা আঁকা আছে এটা হচ্ছে চৌম্বক শলাকা, যার এটা উত্তর মেরু দক্ষিণ মেরু। তখন কি হচ্ছে যে এই তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে চৌম্বক শলাকা কিন্তু এই তড়িৎ পরিবাহীর নিচে আছে, তখন দেখা যাচ্ছে সেটা কোন দিকে আসছে? ডান দিকে সরে আসছে উত্তর মেরুটা, এটা বাঁ দিকে এটা সরে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে কি করেছে? এবার তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা উল্টে দেওয়া হয়েছে, অর্থাৎ বি থেকে এ এর দিকে যাচ্ছে। এইবার কি হচ্ছে? এইবার কিন্তু উত্তর মেরু বিক্ষেপ এই দিকে ঘটছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে কিন্তু ওস্টেডের পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাহলে এই যে পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন তার চারপাশে অবশ্যই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এটাই ছিল ওস্টেডের পরীক্ষা। এই ক্ষেত্রে যদি এই চৌম্বক শলাটাকে উপরে রাখা হয়, অর্থাৎ পরিবাহীর উপরে রাখা হয়, তাহলে কিন্তু বিপরীত ঘটনা ঘটে। পরিবাহীর উপরে রাখালে এই ক্ষেত্রে কিন্তু ডান দিকে চৌম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে না, সেটা ঘটবে বাম দিকে। আবার একই রকম ভাবে এটার ক্ষেত্রেও ঠিক উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে চৌম্বক শলাকাটা পরিবাহীর নিচে আছে না উপরে আছে, তার উপর নির্ভর করেই কিন্তু এর বিক্ষেপটা ঘটে। এবারে আমরা দ্বিতীয় অংশের দিকে এগোবো। দ্বিতীয় অংশে আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ও দক্ষিণ মুষ্ট নিয়ম। আবার সেই আগের ছবিতে চলে আসছি। এইখানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম নিচেরটার দিকে তাকাতে হবে। এই ক্ষেত্রে সায়েন্টিস্ট বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি করেছেন যে একজন লোক যদি সাঁতার কেটে যায়, কোনো তড়িৎ পরিবাহী উপর দিয়ে সাঁতার কেটে যায়, অর্থাৎ এটা একটা ধারণা করে নেওয়া হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে, এবং তার মুখটা যদি কোন দিকে থাকে? এই চৌম্বক শলাকার দিকে থাকে, অর্থাৎ নিচের দিকে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু চৌম্বক শলাকাটা নিচে থাকছে, ওপরে পরিবাহী থাকছে। তাহলে সেই ক্ষেত্রে লোকটি যে সাঁতার কাটবে তার বাঁ হাত যেদিকে থাকবে, পরিবাহী চৌম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কিন্তু সেই দিকেই ঘটবে। এই যে লোকটা আমি একটা এঁকেছি, এই ক্ষেত্রে যে বাঁ হাত এই দিকে আছে, সেই জন্য কিন্তু এই চৌম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটছে? এই দিকে ঘটছে। ঠিক আছে, এটাই ছিল চৌম্বক শলাকার উত্তর মেরু বা বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এটাই ছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে। দ্বিতীয়ত কি? দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? দক্ষিণ মুষ্টি মানে দক্ষিণ মানে ডান। হ্যাঁ, দক্ষিণ মুষ্টি মানে ডান হাত। ডান হাত যদি মুট করি আমরা, এভাবে যদি ডান হাত মুট করি তাহলে কি হবে? ডান হাত এভাবে মুট করলে এখানে দেখো এই যে বুড়ো আঙুল যেটা আছে সেটা উপরের দিকে দেখাচ্ছে। তাহলে ঠিক একই ছবি আমি এখানে এঁকেছি, উপরের দিকে দেখাচ্ছে মানে এখানে যদি তড়িৎ পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ উপরের দিকে হয় তাহলে ডান হাত দিয়ে এভাবে ধরে আসি, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে যদি আমরা ধরে থাকি তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করছে এই বুড়ো আঙুল, আর এই যে আঙুলগুলো বাদবাকি আঙুলগুলো আছে সেগুলো কি নির্ণয় করছে? সেগুলো কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করছে। এটা ছিল দক্ষিণ মুষ্টি নিয়ম। চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু এইটা নির্দেশ করছে, আর এইটা কি করছে? এই উপরের দিকে আঙুল যেটা বুড়ো আঙুল, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে। এইবার আমরা পরের অংশের দিকে এগোবো। পরের অংশে কি আছে? বিভিন্ন আকারের তড়িৎ পরিবাহীর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন আকারের যে তড়িৎ পরিবাহী হয় তার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি কিভাবে তৈরি হতে পারে। একটা ছবি দেখে আমরা এটা বুঝতে পারবো সহজেই। এখানে ছবির সবার উপরে যেটা প্রথম ছবি আছে, এখানে দেখছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এবার এইখানে যদি আমি একটা প্লেন বা তল ধরে নিই তাহলে সেই তলের ভেতর দিয়ে ছেদ করে এটা বেরিয়ে যাচ্ছে উপরের দিকে, তাহলে সেই ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা কি রকমের? এখানে দেখা যাচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু গোল ভাবে এইভাবে সৃষ্টি হবে, এবং সেটার দিক কিন্তু এইভাবে, তাই না? অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ
ঠিক আছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই ক্ষেত্রে উপরের দিকে উঠছে, আর চৌম্বক ক্ষেত্র কিন্তু এরকম হচ্ছে। এটা কিন্তু আগের মতোই, আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অর্থাৎ সেটা কি ছিল, দক্ষিণ মুষ্ট নিয়ম থেকে এটা বলা যাচ্ছে, তাই না, দক্ষিণ মুষ্ট নিয়মে উপরের দিকে আর আঙুলগুলো এইভাবে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ মুষ্ট নিয়ম থেকে এটা বোঝা যাচ্ছে। ঠিক একই রকমভাবে এইটার ক্ষেত্রে ঠিক তাই। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও দক্ষিণ মুষ্ট নিয়ম উপরের দিকে, এই ক্ষেত্রে দক্ষিণ মুষ্ট নিয়ম নিচের দিকে। এই ক্ষেত্রে পরিবাহীটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এইভাবে চৌম্বক বলরেখাগুলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটাকে বোঝার জন্য এই যে এই প্লেটের উপরে একটা যদি আমরা যদি কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দিতে পারি এবং বোর্ডটাকে যদি একটু টোকা দিই, তাহলে কিন্তু তারা এইভাবে বিন্যস্ত হবে। ঠিক আছে, সেই লোহার টুকরোগুলো এইভাবে বিন্যস্ত হবে, সেখান থেকে বোঝা যায়। আবার পরের অংশ থেকে এগোচ্ছি। এই ক্ষেত্রে কি স্প্রিংয়ের মতো আকারের এরকম যদি হয়, এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেই ক্ষেত্রে বলরেখা কিরকম হবে বা চৌম্বক ক্ষেত্রে কিরকম হবে। চৌম্বক ক্ষেত্র এখানে ছবিতে দেখানো হয়েছে এইভাবে, কিন্তু চারিদিকে একটা হচ্ছে এই তো উত্তর থেকে দক্ষিণ মেরু একটা তৈরি হবে সোজা, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে, অর্থাৎ এদিক থেকে ঘুরছে। ঠিক আছে, এদিক থেকে কিন্তু ঘুরবে। এটা গেল। এর সঙ্গে সঙ্গে এইখানে দেখো যে তড়িৎ যদি এইভাবে প্রবাহিত কোথাও দেখতে পাওয়া যায়, তাহলে সেই বিন্দুটা, এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ যদি হয় তাহলে সেটা কিন্তু দক্ষিণ মেরু, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা কিন্তু উত্তর মেরু নির্দেশ করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে যে এইটা দক্ষিণ মেরু, এটা কিন্তু উত্তর মেরুর দিক নির্দেশ করছে, অর্থাৎ এটা কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। কিন্তু আরেকটা মজার বিষয় হলো, এই ক্ষেত্রে কিন্তু এই যে পরিবাহী আছে, সেই পরিবাহীতে কিন্তু কোনো চৌম্বক তৈরি হয় না, বা পরিবাহীটা চৌম্বকে পরিণত হয় না। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে বিভিন্ন আকারের তড়িৎ পরিবাহীর দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেলাম। ঠিক আছে, এবার পরের অংশের দিকে এগোই। তাহলে আবার পরের অংশে কি আছে, তড়িৎ পরিবাহীর উপর চৌম্বক ক্রিয়া। এতক্ষণ আমরা জানতে পারলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার চারপাশে কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এইবার আমরা দেখব যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো তড়িৎ পরিবাহী নিয়ে আসা হয়, তাহলে তার উপর কি পরিমাণে বল প্রয়োগ করে, অর্থাৎ সেই চৌম্বক ক্ষেত্র কি পরিমাণে বল প্রয়োগ করে। সেই বল প্রয়োগের উদাহরণ জানার জন্য আমরা সবার প্রথম ফ্লেমিংয়ের একটা সূত্র দেখে নেব, যেটাকে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলা হয়। সেই সূত্র ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমাদের তর্জনী, বাঁ হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এই তিনটেকে যদি পরস্পর সমকোণে রাখা হয়, এবং তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটা ছিল ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তড়িৎ পরিবাহীর উপর চৌম্বকের ক্রিয়া খুব সহজেই একটা উদাহরণ থেকে আমরা জানতে পারবো, সেটা হচ্ছে বাল্লোর চক্র। বাল্লোর চক্রটা কি, যে এইখানে একটা ক্ষেত্র চৌম্বক রাখা আছে, তার মাঝে কি রাখা আছে, এখানে রাখা আছে পারদ, যেটাকে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আধানের সঙ্গে যুক্ত করা হচ্ছে উৎস, আর এটা ধনাত্মক আধান এর মাধ্যমে পাঠানো হচ্ছে, এবং তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, উপর থেকে নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে যদি একটা চুম্বক থাকলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এই বরাবর, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণের দিকে। তাহলে এই বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এই বরাবর চৌম্বক ক্ষেত্র এই দিকে কাজ করছে, আর তড়িৎ প্রবাহ কাজ করছে কোন দিকে, নিচের দিকে, একদম সোজা এই বরাবর। তাহলে এই ক্ষেত্রে বিক্ষেপ কোন দিকে হবে, এই দিকে। বুড়ো আঙুল আমাদের যে তিনটে সূত্র সেখান থেকে আমরা জানতেই পারছি, এইটা কি নির্দেশ করছে, চৌম্বক ক্ষেত্র সোজা, আর এটা কি নির্দেশ করছে, তড়িৎ প্রবাহ নিচের দিকে। তাহলে এইটা ডান দিকে, অর্থাৎ ডান দিকে এই দিকে, তাহলে বিক্ষেপটা হচ্ছে ডান দিকে। এইটা সোজা এই বরাবর, এইটা কাগজ থেকে নিচের দিকে, ভেতরের দিকে কাগজের, আর তাহলে ডান দিকে হচ্ছে কি হবে, এদের বিক্ষেপ হবে। তাহলে সেই ক্ষেত্রে পরিবাহীর গতির অভিমুখ কোন দিকে হবে, ডান দিকে। তাহলে এই ক্ষেত্রে এই যে চক্রের যে মাথাটা সূচালো অগ্র, সেটা কিন্তু এই বরাবর চলে আসবে, এই যে গতির অভিমুখ এই বরাবর যখন চলে আসবে, তখন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এখানে, এখানে তার কিন্তু গতিচাট্টের জন্য পরের মাথাটা আবার এখানে এসে ঠেকবে, আবার এইদিকে সরে যাবে। এইভাবে কিন্তু এই চক্রটা ঘুরতেই থাকবে। বাল্লোর চক্র কিন্তু এইভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু সেই তড়িৎ পরিবাহীর উপর চৌম্বক ক্রিয়ার একটা সুন্দর উদাহরণ। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বাল্লোর চক্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে তড়িৎ প্রবাহের উপর নির্ভর করছে, আবার যে চৌম্বক ক্ষেত্র চৌম্বক যে আছে তার যে দিক তার উপর নির্ভর করছে। তাহলে তড়িৎ প্রবাহ যদি বাড়ানো হয়, তাহলে চৌম্বকের এই যে গতির অভিমুখ, এটা স্পিডটা বাড়বে। আবার চৌম্বক ক্ষেত্র যদি বৃদ্ধি করা হয়, চৌম্বক ক্ষেত্রের বল যেটা, সেটা যদি বাড়ানো হয়, তাহলে সেটা বাড়বে। ঠিক আছে, এগুলোর উপর কিন্তু নির্ভর করছে। আবার আমরা এই চৌম্বক ক্ষেত্র যদি উল্টিয়ে দিই, অর্থাৎ ওইদিকে যদি উত্তর মেরু, এদিকে যদি দক্ষিণ মেরু করি, তাহলে কিন্তু গতির অভিমুখটা উল্টে যাবে। ঠিক একই কারণে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে আমরা বুঝতে পারছি। আবার একই রকমভাবে তড়িৎ প্রবাহের দিকেও যদি আমরা উল্টিয়ে দিই, তাহলেও কিন্তু এই গতির অভিমুখ কিন্তু উল্টো দিকে হবে। তাহলে বাল্লোর চক্র কিন্তু এসব বিষয়ের উপর নির্ভর করছে। এক হচ্ছে তড়িৎ প্রবাহ, আর দুই হচ্ছে চৌম্বকের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু সেই তড়িৎ পরিবাহীর উপর চৌম্বক ক্রিয়ার একটা সুন্দর
উদাহরণ। ঠিক আছে, এবার আমরা পরের অংশের দিকে এগোই। পরের অংশে কি আছে? পরের অংশ আছে বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী। বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী কিন্তু ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপরই দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে যদি আমরা বৈদ্যুতিক মোটরের একটা ছবি দেখে নিই, সার্কিট ডায়াগ্রাম, তাহলে এখানে তাকালে বোঝা যাচ্ছে যে এখানে একটা চৌম্বক আছে। সেই চৌম্বকের একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, এবং এদিক দিয়ে কি হচ্ছে প্লাস অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে। এদিক দিয়ে গিয়ে এ বিন্দু থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি হয়ে আবার এদিক দিয়ে এসে কিন্তু সম্পূর্ণ হচ্ছে তড়িৎ প্রবাহটা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর থেকে দক্ষিণ মানে নিচের দিকে, আর তড়িৎ প্রবাহ এই দিকে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, হাতের আঙুল এটা কি ছিল, এটা ছিল চৌম্বক প্রবাহের দিক, তাহলে উপর থেকে নিচের দিকে চৌম্বক প্রবাহ, আর এটা কি ছিল তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহ এই দিকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হবে এইরকম। তাহলে এই ক্ষেত্রে বুড়ো আঙুলটা উপর দিকে আসছে, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে বিক্ষেপ কোন দিকে হবে? বিক্ষেপ কিন্তু আমাদের দিকে অর্থাৎ উপর দিকে হবে। তাহলে এই বিন্দুতে বিক্ষেপ কোন দিকে হবে? উপর দিকে। তাহলে এটা কিন্তু এই দিকে চলে আসবে। আর ঠিক একই রকম ভাবে যদি আমরা সিডি বিন্দুর কথা ভাবি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু বিক্ষেপটা কোন দিকে হবে? ভেতর দিকে হবে, নিচের দিকে হবে। তাহলে এটা কিন্তু ঘুরবে। ঠিক আছে, এই অবস্থায় থাকলে তড়িৎ প্রবাহ যখন হবে তখন কিন্তু এটা ঘুরবে। তাহলে ঘোরার পরে কি হবে? একসময় আসবে যখন এই যে উত্তর দক্ষিণ মেরুর মধ্যে যদি আমি একটা লেখা টানি, তাহলে সেই রেখার সঙ্গে কিন্তু এটা একটা লম্বপাতে চলে আসবে। এরকম ছিল, এবার ঘুরে এইভাবে আসবে। এই বিন্দুটাকে কিন্তু এই বিন্দুতে কিন্তু প্রবাহ কিন্তু মানে আর কোনো বিক্ষেপ হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু গতিজাড্য আছে, গতিজাড্যের জন্য এটা কিন্তু আবার ঘুরে চলে আসবে। চলে আসার সঙ্গে সঙ্গে কি হবে? এই বিন্দুটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এইখানে দেখো ফাঁকা রাখা আছে। এই যে দুটো তার, এই দুটো তার কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে এই তারটা ওইটাতে এবং ওই তারটা এইটাতে চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আবার আগের ঘটনা, অর্থাৎ এই সিডি বিন্দু উপরে যাবে ঠিকই, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু আবার ওই দিক দিয়েই যাবে। এদিক দিয়ে ঢুকবে, আবার এদিক দিয়ে ঘুরে আসবে। এর ফলে কিন্তু আবার এদের উপর বল প্রয়োগ হবে, আবার সেটা ঘুরে আসবে। এভাবে কিন্তু এটা ঘুরতেই থাকবে। তাহলে এইভাবে ছিল প্রথমে, এইভাবে ঘুরে এই জায়গায় আসছে। এই জায়গায় যখন আসে তখন কিন্তু আর এর উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না, কিন্তু তারপরে কেন এদিকে আসছে? গতিজাড্যের জন্য চলে আসছে। আসার পরে এদের মধ্যে আবার সেই একই অবস্থা। এবার কিন্তু সিডি যেটা আছে সেটা কিন্তু উপরে চলে গেল, তারপরে কিন্তু তড়িৎ প্রবাহ ঠিক একইভাবেই হবে, কারণ এইখানে দুটো কিন্তু ফাঁকা জায়গা করাই আছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এর মধ্যে ঘুরতে শুরু করে দেবে দুটোই। তাহলে এইভাবে কিন্তু এই বৈদ্যুতিক মোটর, যেটাকে আমরা বলছি ডিসি অর্থাৎ সমপ্রবাহের ক্ষেত্রে, এইভাবে কিন্তু ঘুরতে থাকবে। তাহলে বৈদ্যুতিক মোটরে কি হয়? বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি ছিল, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা তুমি বলতে পারো এটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই মোটরের শক্তি আমরা কিভাবে বাড়াতে পারবো? আর্মেচারের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, আর্মেচার কোনটা? এই যে ভেতরে চৌম্বকের ভেতরে যে অংশটা আছে এটাকে আমরা বলছি আর্মেচার। এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই, এই প্রবাহটা যদি বাড়িয়ে দিই, আর ক্ষেত্র চৌম্বকের শক্তি বাড়িয়ে, এই যে ক্ষেত্র চৌম্বক এনএস আছে যেটা উত্তর আর দক্ষিণ মেরুর চৌম্বক, এর যদি আমরা শক্তি বাড়াই, আর কি আর্মেচারের তারের পাক সংখ্যা বাড়িয়ে, এই তার যে আছে এই তারের যদি পাক সংখ্যা মানে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এর শক্তি কিন্তু বাড়ানো সম্ভব। তাহলে এটা ছিল কিন্তু বৈদ্যুতিক মোটর ডিসি সমপ্রবাহের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 5 নম্বর অংশ। তাহলে পরের অংশে কি আছে দেখি একটু। তড়িৎচুম্বকীয় আবেশ, এটা আমরা পরের পর্বে আলোচনা করব। তড়িৎচুম্বকীয় আবেশ কি? সবাইকে অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।